আচ্ছা, যদি আপনাদেরকে কয়েকটা ডিফেন্স ডিপার্টমেন্টের নাম জিজ্ঞেস করা হয় তাহলে সবার আগে আপনার মাথায় কোন নামটা আসবে? নিশ্চয়ই পুলিশ অথবা আর্মি, এরপর একে একে নেভি, এয়ারফোর্স ইত্যাদি। তবে আমি হলফ করে বলতে পারি কারো মাথায় কিন্তু শুরুতেই ফায়ার সার্ভিসের নামটা আসে না। তবে বিপদের সময় কিন্তু তারাই সবার আগে পৌঁছায়। ব্যাপারটা অদ্ভুত না? প্রতিনিয়ত জীবন বাজি রেখে আগুনের সাথে খেলা করা মানুষগুলো কখনোই যথাযথ মর্যাদা পায় না। তবে একটা সময় তাদের জীবনে এক অদ্ভুত মোড় আসে, তাদের অস্তিত্ব পড়ে যায় সংকটের মুখে। তারা কি পারবে সেই সংকট থেকে মুক্তি পেতে? সেটাই জানবো সদ্য মুক্তি পাওয়া একটা অসাধারণ থ্রিলার মুভি অগ্নির গল্প থেকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটা দেখলে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ব্যাপারে আপনার ধারণা একেবারে পাল্টে যাবে। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমাদের চ্যানেলটা একেবারেই নতুন তাই আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি প্রয়োজন। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা মুম্বাইয়ের একটা ফায়ার সার্ভিস অফিস দেখতে পাই। একদিন সন্ধ্যায় হঠাৎ তারা খবর পায় শহরের একটা জায়গায় আগুন লেগেছে। ফায়ার ফাইটাররা তৎক্ষণাৎ রেস্কিউয়ের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের টিমের একজন মেম্বার জ্যাজ এবং তাদের চিফ মিত্তাল কিছুক্ষণ আগেই ডিউটি শেষ করে বেরিয়ে গিয়েছিল। তারা অনেকবার মিত্তালের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। তাই পুরো টিম বাধ্য হয়ে তাকে ছাড়াই স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে দেখা যায় মিত্তাল আর জ্যাজ বাইকে করে গল্প করতে করতে যাচ্ছিল। এমন সময় পুলিশের চেকপোস্টে তাদের বাইকটা আটকানো হয়। সেখানে মিত্তাল জানায় সে একজন ফায়ার ফাইটার, কিন্তু ট্রাফিক পুলিশ তাকে পাত্তাই দেয় না। তখন জ্যাজ বাধ্য হয়ে বলে, আমাদের স্যারের শালাও পুলিশ, তার নাম সুমিত। এই কথা শুনে লোকটা আর কথা বাড়ায় না, তাদের দাঁড় করিয়ে রেখে অন্য একটা গাড়ি চেক করতে চলে যায়। আসলে পুলিশ ডিপার্টমেন্টে সুমিতের বেশ ভালো রেপুটেশন আছে, তাকে সবাই সুপার কপ নামে ডাকে। তবে মিত্তাল কেন যেন সুমিতের কথা শুনে একটু রেগে যায়। তার এই রাগের কারণ আমরা সামনে জানতে পারবো। তো এরই মাঝে হঠাৎ মিত্তাল দেখতে পায় তাদের ইউনিটের গাড়িটা কোথাও একটা যাচ্ছে। তারা বুঝে যায় নিশ্চয়ই কোথাও আগুন লেগেছে। তাই তারা দুজনেই ট্রাফিকের পরোয়া না করে ওই গাড়ির পেছনে ছুটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় স্পটে। সেখানে আগুনের মাত্রা এত বেশি ছিল যে কেউ ভয়ে ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। এদিকে মিত্তাল যেহেতু বাইরে থেকে গিয়েছিল তাই তার কাছে ইউনিফর্মও ছিল না। তখন তার বেস্ট ফ্রেন্ড মহাদেব তাকে তার এক্সট্রা ইউনিফর্মটা দিয়ে দেয়। যদিও জুতোটা একটু ফাটা ছিল, তবুও মিত্তাল সেটা পরে আগুনের ভেতর ঝাঁপ দেয়। ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও তারা সাহসিকতার সাথে সবাইকে রেস্কিউ করে। এরই মাঝে মিত্তাল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় লাল আগুনের ভেতরে নীল ফুলকি দেখা যাচ্ছে, যেটা ভীষণ অস্বাভাবিক। সাধারণত নীল ফুলকি তখন দেখা যায় যখন নতুন করে আগুন লাগে, অর্থাৎ যখন ওই আগুনের ভেতরে নতুন করে কোনো আগুন লাগার মতো জিনিস রেখে দেওয়া হয় অথবা এক্সপ্লোড করা হয়, তখনই কিন্তু নীল ফুলকি দেখা যায়। ব্যাপারটা মিত্তালের কাছে একটু সন্দেহজনক মনে হয়। তার মনে হচ্ছিল এই পুরো আগুনটা নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে লাগিয়েছে, কিন্তু কে, এর উত্তর তার জানা ছিল না। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, এই নীল ফুলকিওয়ালা আগুনের তাপমাত্রা কিন্তু লাল ফুলকিওয়ালা আগুনের তাপমাত্রা থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। যাই হোক, মিত্তাল সেখান থেকে বাড়িতে ফিরে তার ছেলে অমিয়কে তার সাহসিকতার গল্প শোনাতে শুরু করে, কিন্তু অমিয় সেদিকে পাত্তা না দিয়ে বলে, বাবা তোমার গা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি যাও আগে গোসল করে আসো। কথাটা শুনে মিত্তাল ভীষণ কষ্ট পায়। তখন তার ওয়াইফ রুক্মিণী গিয়ে তাকে শান্ত করে। এরপর তাকে জানায় যে তার ভাই সুমিত নতুন ফ্ল্যাট নেওয়ার খুশিতে পার্টি দিচ্ছে, আর সেই পার্টিতে মিত্তালের পুরো পরিবারকে ইনভাইট করা হয়েছে। রুক্মিণী বিষয়টা নিয়ে ভীষণ খুশি ছিল, কারণ তার ভাই খুব কম বয়সেই অনেক কিছু অ্যাচিভ করেছে। একজন ইন্সপেক্টর হওয়া সত্ত্বেও তার লাইফস্টাইল কিন্তু যথেষ্ট বিলাসবহুল ছিল। তবে এই বিষয়টা নিয়ে মিত্তালের কখনো কোনো আক্ষেপ ছিল না, কারণ সে সব সময় সততার সাথে নিজের কাজ করেছে। তো পরদিন দুজন অচেনা লোক ট্রাফিক সিগন্যালে থাকা অবস্থায় এক মন্ত্রীকে হঠাৎ গুলি করে মেরে ফেলে। তাদের মধ্যে একজন ফেরিওয়ালা সেজে সেখানে গিয়েছিল। সৌভাগ্যবশত পুলিশ সেই লোকটাকে অ্যারেস্ট করে ফেলে, কিন্তু লোকটা কোনোভাবেই নিজের মুখ খুলতে রাজি হচ্ছিল না।
তখন সুমিত একটা অদ্ভুত আইডিয়া কাজে লাগায়। সে ওই লোকটাকে 30 ফুট উঁচু সিঁড়ি থেকে নিচে ঝুলিয়ে দেয়। এরপর তাকে হুমকি দেয়, তুমি যদি কিলারের নাম না বলো তাহলে তোমাকে এখান থেকে ফেলে দেব। এখন এত উঁচু থেকে পড়লে তো লোকটার হাত পা আস্ত থাকবে না, তাই সে ভয়ে কিলারের নাম বলে দেয়। এরপর সুমিত সেই কিলারকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই কিলার ধরাও পড়ে যায়। এরপর তাকে 2 ঘা দিতেই লোকটার আসল রহস্য বেরিয়ে আসে। আসলে তাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল মন্ত্রীকে মারার জন্য, আর কন্ট্রাক্টটা দিয়েছিল একজন বিজনেসম্যান। আসলে ওই বিজনেসম্যান মন্ত্রীর পার্টনার ছিল, আর তাদের কাজ ছিল পোড়া এবং পুরনো বিল্ডিংগুলো কম দামে কিনে সেগুলোর রিপেয়ার করে নতুন করে বিক্রি করা, অথবা সেখান থেকে অ্যাপার্টমেন্ট তৈরি করা এবং সেটা বেশি দামে বিক্রি করা। কিন্তু একটা সময় ওই বিজনেসম্যানের সাথে মন্ত্রীর একটু কথা কাটাকাটি হয়ে যায়, তাই বিজনেসম্যান রাগের মাথায় মন্ত্রীকে খুন করে ফেলে। তো সুমিত যখন কিলারের কাছে ওই বিজনেসম্যানের ব্যাপারে জানতে চায়, তখন কিলার বলে সে তো এখন ইন্ডিয়াতে নেই, দেশের বাইরে গেছে, তবে কিছুদিনের মধ্যেই চলে আসবে। তখন সুমিত সে বিজনেসম্যানের অপেক্ষা করতে শুরু করে। এদিকে আবারও একদিন হঠাৎ একটা জায়গায় আগুন লাগে, আর অ্যালার্ম বাজার সাথে সাথে মিত্তালরা রওনা হয়ে যায় ফায়ার স্পটের উদ্দেশ্যে। সেখানেও ঠিক আগের বারের মতোই অবস্থা ছিল, আর এখানেও কিন্তু সে নীল রঙের ফুলকি দেখা গিয়েছিল। তবুও তারা সবকিছু উপেক্ষা করে নিজেদের জীবনের বাজি রেখে আগুনে ঝাঁপ দেয় এবং একে একে সবাইকে রেস্কিউ করে বাইরে নিয়ে আসে। সেখান থেকে কাজ সেরে মিত্তালরা চলে যায় অমিয়র স্কুলে, কারণ সেখানে তাদের একটা সেশন ছিল। সেই সেশনে মিত্তালরা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে ফায়ার সার্ভিসের লোকেরা ঠিক কিভাবে কাজ করে আর ফায়ার ইমার্জেন্সির সময় ঠিক কি কি করা উচিত। সেখানে মিত্তাল সবার উদ্দেশ্যে একটা লাইভ ডেমো প্রেজেন্ট করে, যেখানে সে আগুনের মধ্যে থেকে একজন অজ্ঞান হওয়া ব্যক্তিকে রেস্কিউ করে। সে একটা উঁচু বিল্ডিং থেকে একটা অজ্ঞান মানুষকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ির মাধ্যমে নিচে নেমে আসে। তবে সেটা আসলে কিন্তু সিঁড়ি ছিল না, মই ছিল। যাই হোক, সে ভেবেছিল এই সাহসিকতা দেখে হয়তো তার ছেলে তারপর ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু তেমনটা হয় না। কেন জানেন? কারণ সে কখনোই তার বাবার ভক্ত ছিল না, সে ছিল তার মামা সুমিতের ভক্ত। মামার গ্ল্যামার, আভিজাত্য, নাম যশ এবং টাকা পয়সা সবকিছুই অমিয়র ভীষণ ভালো লাগতো, যেটা তার বাবার কপালে কখনো জোটেনি। তো টাস্কটা কমপ্লিট করার পর হঠাৎ মিত্তালের শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে, তাই সে সেদিন বিকেলেই দৌড়ে চলে যায় ডক্টরের কাছে। ডক্টর তার চেক আপ করে বলে, তুমি এবার কাজের কথা না ভেবে অন্তত একটু নিজের কথা ভাবো। অনেক তো কাজ করলে, কিন্তু নিজেরও তো একটু খেয়াল রাখতে হবে নাকি। সে মিত্তালকে দ্রুত হসপিটালে অ্যাডমিট হতে বলে, কিন্তু মিত্তাল তার কথায় গুরুত্বই দেয় না, কারণ তার কাছে সব থেকে বেশি জরুরি তার কাজ, আর তার কাজের কারণেই কিন্তু তার শরীরের আজ এই অবস্থা। এদিকে আভনি চলে যায় রিসেন্টলি আগুন লাগা সেই স্পটে ইনভেস্টিগেট করতে, কিন্তু বাইরে থাকা পুলিশগুলো তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। যদিও সে ইউনিফর্ম পরাই ছিল, তবুও লোকগুলো এমন ব্যবহার করছিল যেন সে জানেই না আভনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে। তবে আভনি সেসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ এরকম পরিস্থিতি তাদের প্রতিনিয়তই ডিল করতে হয়। তো এরপর ভেতরে গিয়ে সে চেক করলে জানতে পারে সেখানে অনেকগুলো অগ্নি নির্বাপক গ্যাসের সিলিন্ডার আছে, কিন্তু তার প্রত্যেকটাই খালি। তাছাড়া দেওয়ালে যে টাইলসগুলো লাগানো আছে সেগুলো আসলে টাইলসই ছিল না, কংক্রিটের ওপরে সাধারণ প্লাস্টিকের কভার চড়ানো ছিল, যেগুলোতে আগুন লাগার সম্ভাবনা সব থেকে বেশি। এসব দেখে আভনি ভীষণ রেগে যায়, আর রাগাটাই তো স্বাভাবিক। মানুষ ইচ্ছা মতো যেমন খুশি তেমন বিল্ডিং বানিয়ে রেখে দেবে, আর সেখানে আগুন লাগলেই তারা ফায়ার ফাইটারদের ডাক দেবে। এরপর ফায়ার ফাইটাররা নিজেদের জীবন বাজি রেখে মানুষদেরকে রেস্কিউ করার চেষ্টা করবে, কিন্তু তারপরেও তারা সম্মান পাবে না। ব্যাপারটা বেশ অদ্ভুত না? তো তখন আভনি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ম্যানেজারকে বকাঝকা করতে শুরু করে। তখন ম্যানেজার বলে, এখানে তো আমার কোনো হাত নেই, আপনি দয়া করে মালিকের সাথে কথা বলুন। কিন্তু আভনি জানতো মালিকের সাথে কথা বলে আসলেও কোনো লাভ হবে না, তাই সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে জ্যাস তার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিল। তারা দুজন অফিসে ফিরে মিত্তালকে সবকিছু খুলে বলে। তাদের সবারই মনে হচ্ছিল এই আগুনগুলো নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। তাই মিত্তাল আভনিকে একটা ডিটেল রিপোর্ট বানাতে বলে এবং সেটা নিয়ে যেতে বলে বিএমসি অফিসে। আভনি তার কথা মতো বিএমসি অফিসে চলে যায়, যাতে ওই রিপোর্টটা পুলিশের হাতে পৌঁছে দেওয়া যায়। আভনি সেখানে থাকা লোকটাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে এই কাজগুলো নিশ্চয়ই কারো ষড়যন্ত্র, কেউ ইচ্ছাকৃত আগুনগুলো লাগিয়েছে, কিন্তু লোকটা তার কথায় গুরুত্বই দেয় না।
আর গুরুত্ব দেবেই বা কিভাবে? তার না ছিল আইন কানুনের জ্ঞান, আর না আগুনের ব্যাপারে কোনো আইডিয়া ছিল। এমন ধরনের লোকের কারণেই আমাদের ডিফেন্স সিস্টেমগুলো কিন্তু এতটা দুর্বল। তো আভনি বোঝা যায় এই মহাশয়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। সেই রাতে জ্যাজ আর আভনিকে বসে গল্প করতে দেখা যায়। আসলে তারা দুজন রিলেশনে ছিল এবং তাদের খুব দ্রুতই এঙ্গেজমেন্ট হওয়ার কথাও ছিল, কিন্তু আভনি সবসময় এটাই ভয় পেত যে তাদের কাজটা যেহেতু এত রিস্কি, তাহলে তারা সামনে গিয়ে কিভাবে বিষয়টাকে মেনটেন করবে। তারা কি 8-10টা সাধারণ মানুষের মতো তাদের সংসারটা কাটাতে পারবে? তখন জ্যাজ বলে, তুমি একদম চিন্তা করো না, আমাদের সংসারটা অনেক সুখের হবে আর আমরা আমাদের বাচ্চা নিয়ে অনেক আনন্দে থাকবো। কথাটা শুনে আভনি খুব ইমোশনাল হয়ে পড়ে আর খুশি হয়ে জ্যাজকে জড়িয়ে ধরে। এদিকে মিত্তাল তার পরিবার সহ চলে যায় শালাবাবুর হাউস পার্টিতে। এত সুন্দর ফ্ল্যাট দেখে অমিয় ভীষণ খুশি হয়ে যায়। সেখানে সুমিতের পুলিশ বন্ধুরাও এসেছিল। তারা সুযোগ বুঝে মিত্তালের ফায়ার ফাইটার হওয়ার বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। এতে মিত্তালের ইগো হার্ট হয়ে যায় আর সেও 2-4টা কথা তাদেরকে শুনিয়ে দেয়। এরপর রাগের মাথায় রুক্মিণী আর অমিয়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পার্টিতে এমন সিন ক্রিয়েট করাতে রুক্মিণী তার উপর ভীষণ রেগেছিল। সে বলে, আমার ভাইয়ের সাকসেস দেখে কি তোমার হিংসে হয়? এটা শুনে মিত্তাল আরো কষ্ট পায়, কারণ সে খুব ভালো করেই জানতো তার শালাবাবু আসলে কিভাবে সাকসেস পেয়েছে। তবে যাই হোক, ভাইয়ের ব্যাপারে তো কোনো বোনই খারাপ ভাবতে পারে না, তাই না? তাই মিত্তাল সেটা বুঝে নিজেই আবার রুক্মিণীকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। পরদিন মিত্তাল অফিস ব্রেকে বাড়িতে এসে অমিয়র সাথে ভিডিও গেম খেলছিল। তখনই হঠাৎ রুক্মিণী হন্তদন্ত হয়ে মিত্তালকে এসে বলে, আমাকে অমিয়র স্কুলে ডেকে পাঠিয়েছিল। সেটা শুনে মিত্তাল একটু অবাক হয়। এরপর রুক্মিণী মিত্তালকে 2টো খালি বুলেট দেখায় আর তাকে জানায় যে অমিয় ওই বুলেটগুলো নিয়ে ক্লাসের বাচ্চাদেরকে হুমকি দিত, তাদেরকে এনকাউন্টার করার ভয় দেখাতো। সেটা শুনেই মিত্তালের মাথা রাগে আগুন হয়ে যায়। সে বুঝে যায় অমিয়কে ওই বুলেটগুলো সুমিতি দিয়েছে, তাই সে তৎক্ষণাৎ সুমিতের অফিসে গিয়ে তার কলার ধরে বসে আর তাকে ওয়ার্নিং দেয় সে যেন মিত্তালের ফ্যামিলি থেকে দূরে থাকে। এদিকে সুমিত বেচারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে মিত্তাল হঠাৎ এমন রিয়াক্ট কেন করছে। তখন মিত্তাল তাকে ওই বুলেটগুলো দেখায়। সুমিত তখন তাকে বোঝানোর চেষ্টা করে সে অমিয়কে বুলেটগুলো খেলতে দিয়েছিল। সেটা শুনে মিত্তালের রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়, কারণ এতটুকু বাচ্চার হাতে কি দেওয়া উচিত আর কি দেওয়া উচিত না, এতটুকু তো কমন সেন্স মানুষের থাকা উচিত, তাই না? তবে মিত্তাল এবার কিছু বলার আগেই একজন হাবিলদার এসে জানায় শহরের একটা বড় কোচিং সেন্টারে আগুন লেগেছে। এই কথা শুনে মিত্তাল সবকিছু ভুলে ফায়ার স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে এক ঝামেলায় পড়তে হয়। কোচিং এর সামনের রাস্তাটা এতই সরু ছিল যে সেখান দিয়ে গাড়ি ঢোকানো সম্ভব হচ্ছিল না। এদিকে আগুনের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে কোচিং এর বাচ্চারা বাধ্য হয়ে উপর থেকে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। তাদের মধ্যে অনেকেই গুরুতরভাবে আহত হয়, আবার অনেকে মারাও যায়। এসব দেখে মিত্তাল সহ্য করতে পারছিল না। সে কোনো মতে একটা মই নিয়ে সাবধানে উপরে উঠে যায় আর যতদূর সম্ভব সবাইকে রেস্কিউ করতে শুরু করে। আভনি তখন বাকিদের নিয়ে সেফটি নেট ধরে নিচে দাঁড়িয়েছিল। এভাবে তারা অনেকগুলো মানুষকে রেস্কিউ করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরিস্থিতির শিকার হয়ে সবাইকে রেস্কিউ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এসবের মাঝে তাদের একজন টিম মেম্বারও গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল। তার শরীরের অর্ধেকটা অংশ পুরোপুরি আগুনে ঝলসে গিয়েছিল। মিত্তালরা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তার অবস্থা ততক্ষণে এত খারাপ হয়ে গিয়েছিল যে তার ছোট বাচ্চাটা তাকে চিনতে পর্যন্ত পারছিল না। যে বাচ্চাটা তার বাবাকে ছাড়া কিছু বুঝতোই না, সব সময় তার বাবার কাছে কাছে থাকার চেষ্টা করত, সেই আজকে তার বাবার কাছে যেতে ভয় পাচ্ছিল। এসব দেখে মিত্তাল ভীষণ আপসেট হয়ে পড়ে। সে তার টিমকে বলে, এগুলো দেখে রাখো, আমাদের সবার জীবনে এরকম একটা দিন আসবে। আমরা নিজেদের জীবনের পরোয়া না করে মানুষকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু যেদিন আমাদের কোনো বিপদ হবে সেদিন আমাদের দেখার মতো কেউ থাকবে না। তার মনে কতটা আক্ষেপ জমে আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তার কথাগুলো আসলে সত্যিও ছিল। সাহসিকতার জন্য অন্যান্য ডিপার্টমেন্টের লোকেরা মেডেল পায়, সম্মাননা পায়, কিন্তু ফায়ার সার্ভিসের কথা কেউ মনেই করে না। মানুষ তো মাঝে মাঝে এটাও ভুলে যায় যে ফায়ার সার্ভিস নামে কোনো ডিপার্টমেন্টও আছে, কিন্তু কোথাও কোনো বড় বিপদ হলে কিন্তু সবার আগে ফায়ার সার্ভিসের লোকেরাই সেখানে পৌঁছে যায়। এত কিছুর পরেও তাদের কোনো সম্মান নেই, কোনো পরিচয় নেই। কথাগুলো শুনে সবাই অনেক আপসেট হয়ে পড়ে আর মহাদেবও তার কথায় সায় দেয়। পরদিন আভনি রিসেন্ট আগুন লাগা জায়গাগুলো থেকে কালেক্ট করে আনা এভিডেন্সগুলো চেক করছিল। সেখান থেকে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে।
প্রত্যেকটা জায়গাতেই সুতলি বাঁধা টিনের কৌটা পাওয়া গেছে। আভনি ভালোভাবে চেক করলে বুঝতে পারে এর মাধ্যমেই হয়তো আগুনটা লাগানো হয়েছে। মূলত অপরাধী অ্যাটম বমের কনসেপ্টটা কাজে লাগিয়েছিল। তবে এটা বড়সড় কোনো অ্যাটম বম নয়। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে বাজি পুড়িয়ে থাকি সেখানে যে অ্যাটম বমগুলো ব্যবহার করা হয় ঠিক সেরকম। সে ওই কৌটার ভেতরে এমন কোনো জিনিস ঢুকিয়েছিল যেটার মাধ্যমে খুব সহজেই আগুন লাগানো যেতে পারে। এরপর সে কৌটার সাথে একটা সুতা লাগিয়ে দিয়েছে, মানে সুতাটাতে আগুন লাগানোর পর সেটা কৌটা পর্যন্ত পৌঁছানোর আগেই লোকটা সেখান থেকে পালিয়ে যেতে পারবে। কি ইনোভেটিভ আইডিয়া! কিন্তু প্রশ্ন হচ্ছে ওই কৌটার ভেতরে কি রাখা ছিল। সেই জন্য মিত্তাল আভনিকে ওই ফায়ার স্পটগুলো আরো ভালোভাবে চেক করতে বলে, আর সে চলে যায় ডেপুটি সিএম এর সাথে দেখা করতে। আগে থেকেই তাদের মিটিংটা ফিক্স করা ছিল। সেই মিটিংয়ে সুমিতও এসেছিল। মিটিংয়ে মিত্তাল মন্ত্রীকে পুরো বিষয়টা খুলে বলে। তাকে এটাও জানায় যে এই আগুনগুলো লাগার পেছনে কারো ষড়যন্ত্র থাকতে পারে। সেই সাথে এটাও জানায় যে সে পুলিশকে এই ব্যাপারে সবকিছু জানিয়েছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু সুমিত তার কথা মানতে চায় না। সে বলে, আমরা জানি এই কাজটা কে করেছে, নিশ্চয়ই ওই বিজনেসম্যান লোকটাই এই কাজগুলো করেছে। তবে টেনশন নেই, আমরা তাকেও ধরে ফেলবো। তখন মন্ত্রী সুমিতের পক্ষ টেনে বলে, আরে আগুন কোথায় লাগবে, কিভাবে লাগবে, সেটা কিভাবে নেভাতে হবে সেগুলো তো তোমাদের দেখার বিষয়, আর পুলিশের কাজ তো কেস সলভ করা। তুমি তোমার কাজ মন দিয়ে করো। এই কথা শুনে মিত্তালের ভীষণ রাগ হয়, কিন্তু মন্ত্রীকে তো আর কিছু বলা যায় না। এরই মাঝে আভনি এসে তাকে ইশারা করে বোঝায় যে সে বারুদের কোনো ক্লুই ফায়ার স্পটে খুঁজে পায়নি। মিত্তাল তখন হতাশ হয়ে পড়ে। তখন মন্ত্রী তাকে আর সুমিতকে একসাথে কাজ করতে বলে যাতে কেসটা দ্রুত সলভ করা যায়। সেখান থেকে অফিসে ফিরে মিত্তাল দেখতে পায় তাদের অফিসের এসি ডাক্টটা পরিষ্কার করা হয়েছে। সেখানে অফিসের একজন তাকে বলে, এসির ভেতরে অনেক ময়লা জমে গিয়েছিল, অনেক তার জমে গিয়েছিল, যদি তাড়াতাড়ি পরিষ্কার না করতাম তাহলে ব্লাস্ট হয়ে যেত। এই কথাটা শুনে মিত্তালের মনে খটকা লাগে। সে গিয়ে এসির ওই ময়লাগুলোকে চেক করতে শুরু করে। তার মনে সন্দেহ হচ্ছিল যে ওই এসির তারগুলোকে কোনোভাবে দাহ্য পদার্থ হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, কারণ বর্তমানে কম বেশি সব বিল্ডিংয়ে কিন্তু এসি থাকে, তাই এসির তার জোগাড় করাও কিন্তু বেশ সহজ। আর সব থেকে বড় ব্যাপার হলো এগুলো পুড়ে যাওয়ার পর বিল্ডিং এর কংক্রিটের সাথে মিশে যায়, যে কারণে আগুন লাগার পর এগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মিত্তাল তখন একটু এক্সপেরিমেন্ট করে দেখার জন্য ওইখান থেকে কিছু তার উঠিয়ে নেয়। এরপর সেগুলোর সাথে কিছু কেমিক্যাল মিক্স করে একটা বম তৈরি করে। এরপর সেই বমে আগুন লাগিয়ে একটা বন্ধ ঘরের ভেতর আটকে রাখে। আভনি তখন এই পুরো বিষয়টা ভিডিও শুট করছিল, যাতে এগুলোকে পরবর্তীতে প্রমাণ হিসেবে অ্যাপ্লাই করা যায়। সবার মনেই কনফিউশন কাজ করছিল যে বমটা আসলেও ব্লাস্ট হবে কিনা। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বমটা ব্লাস্ট হয়ে যায়। তখন জ্যাস সেটা টেম্পারেচার চেক করলে দেখতে পায় সেটা 4000 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে, অর্থাৎ তাদের ধারণাই সঠিক ছিল। মিত্তাল তখন এটার একটা ডিটেলস রিপোর্ট আভনিকে তৈরি করতে বলে। সেদিন রাতে আবার সুমিতের ফ্যামিলি মিত্তালের ফ্যামিলিকে রেস্টুরেন্টে ইনভাইট করেছিল, যাতে সুমিত অমিয়র বিষয়টা নিয়ে তার কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু দুজন মুখোমুখি হওয়ার পর সুমিতের মুখ থেকে আর সরি কথাটা বেরোচ্ছিল না। তখন তার ওয়াইফ তাকে জোর করতে থাকে। একটা পর্যায়ে সুমিত বাধ্য হয়ে টিস্যুর একটা কর্নারে ছোট্ট করে সরি লিখে মিত্তালকে দিয়ে দেয়। তবে মিত্তালও কম যায় না, সে মুখ ফুলিয়ে বসেই থাকে। তাদের দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যেকার সম্পর্ক কতটা ভালো। তো সেসব কথা না ভেবে মিত্তাল আভনির বানানো ওই রিপোর্টটা সুমিতকে দিয়ে দেয়, যাতে সে ভালো করে সেটা চেক করতে পারে। এরপর সুমিতের ওয়াইফ সবাইকে জানায় সুমিত একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে। সেই অ্যাওয়ার্ড ফাংশনে মিত্তালের পুরো পরিবারকে সে ইনভাইট করে। তো পরদিন সেই বিজনেসম্যান ইন্ডিয়াতে ফিরে আসার সাথে সাথেই সুমিত গিয়ে তাকে অ্যারেস্ট করে থানায় ধরে আনে। লোকটা সুমিতের সামনে স্বীকার করে নেয় যে সে মন্ত্রীকে খুন করিয়েছে। এরপর সে নিজের বিজনেসের বিষয়টাও তাকে খুলে বলে। যেমনটা আগেই বলেছিলাম, ওই লোকটা পুরনো ভেঙে যাওয়া এবং পুড়ে যাওয়া বিল্ডিংগুলোকে কম দামে কিনে সেগুলো রিপেয়ার করে নতুন করে বিক্রি করে। ব্যাস, আর কি লাগে। এতটুকু শুনেই সুমিত নিজের মতো করে একটা কনসেপ্ট দাঁড় করিয়ে ফেলে। সে ধরে নেয় যে ওই লোকটা নিশ্চয়ই ষড়যন্ত্র করে এই আগুনগুলো লাগাচ্ছে, যাতে বিল্ডিংগুলো পুড়ে যাওয়ার পর সে কম দামে সেগুলো কিনে নিতে পারে। সে লোকটার আর একটা কথাও না শুনে তার নামে কেস ফাইল করে দেয়। কিন্তু মিত্তাল বিষয়টা হজম করতে পারে না। তার মনে হচ্ছিল নিশ্চয়ই বিজনেসম্যান এসবের পেছনে নেই, এর পেছনে কোনো এক্সপার্ট লোকের হাত আছে, যে আগুনের ব্যাপারে খুব ভালো করে জানে। তো এরই মাঝে একদিন মন্ত্রীর অফিসে আবারও তাদের দুজনকে ডেকে পাঠানো হয়। সেখানেও মিত্তাল একই কথা বলে যে এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো এক্সপার্টের হাত আছে।
তখন সুমিত হঠাৎ বলে ওঠে, নিশ্চয়ই ওই বিজনেসম্যান কোনো এক্সপার্টকে হায়ার করে এই কাজটা করিয়েছে, সমস্যা নেই, তাকেও ধরে ফেলবো। তখন মন্ত্রী আর কথা বাড়ায় না, উল্টো সুমিতের প্রশংসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর তখন মিত্তাল সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে। সেদিন মিত্তালদের অফিসের সবাই যখন বসে আড্ডা দিচ্ছিল, তখনই তাদের এক টিম মেম্বারের একটা ফাইল এসে পড়ে আভনির হাতে। লোকটার একটা অদ্ভুত শখ ছিল, সে ফায়ার ফাইটারদের নিয়ে পাবলিশ হওয়া সব নিউজ আর্টিকেলগুলো কেটে ওই ফাইলের ভেতর জমা করে রাখত। আভনি সেই ফাইলটা খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করে। পরদিন আভনির জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে মিত্তাল তার পুরো পরিবার সহ যায়। সেখানে তার সব কলিগরাও এসেছিল, তারা সবাই অনেক এনজয় করছিল। এরই মাঝে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, আর সাথে সাথে সবাই পার্টি ছেড়ে বেরিয়ে যায় ফায়ার স্পটের উদ্দেশ্যে। প্রত্যেকবারের মতো এবারও আগুনের মাত্রা অনেক বেশি ছিল। সবাই রেডি হয়ে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর ধোঁয়ার কারণে হঠাৎ মিত্তালের শরীরের অবস্থা খারাপ হয়ে পড়ে। একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এরই মাঝে জ্যাজ হঠাৎ একটা অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটা ফায়ার সার্ভিসের ইউনিফর্ম পরা ছিল, কিন্তু সেই সাথে একটা অদ্ভুত মাস্কও পরা ছিল, যেটা সচরাচর ফায়ার ফাইটাররা পরে না। সে ওই লোকটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতির কারণে তার পক্ষে সম্ভব হয় না। অন্যদিকে বাকি টিম মেম্বাররা মিত্তালকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে ধরে বাইরে নিয়ে আসে। ততক্ষণে সেই অদ্ভুত লোকটাও বেরিয়ে এসে নিজের মাস্ক খুলে ফেলে। তখন দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, মিত্তালের বেস্ট ফ্রেন্ড মহাদেব ছিল। অর্থাৎ এই সব কিছুর পেছনে মহাদেবের হাত ছিল। কিন্তু সে কেন এসব করছিল, এর উত্তর জানতে হলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো সবাই মিলে মিত্তালকে তো সেফলি সেখান থেকে বের করে এনেছিল, কিন্তু জ্যাজের কথা কারোর মনেই ছিল না। জ্যাজ তখনও ভেতরে আটকা পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই জ্বলন্ত অবস্থায় সে বাইরে বেরিয়ে আসে। তার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা দৌড়ে গিয়ে জ্যাজের গায়ে থেকে আগুন নেভায়। এরপর আভনি তাকে নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছানোর আগেই জ্যাজ মারা যায়। আভনির বুকের ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যায়। তার এতদিনের সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে মিত্তালেরও একই অবস্থা। সেও কোনোভাবে জ্যাজের মৃত্যুটা মেনে নিতে পারছিল না, কারণ জ্যাজের সাথে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল। পরদিন জ্যাজের সৎকারের অনুষ্ঠানে সুমিতও উপস্থিত ছিল। সেখানে মিত্তাল তাকে বলে, একটা কাজ করো, ওই বিজনেসম্যানকে বের করে এনে এই আগুনের দায়টাও তার ঘাড়ে চাপিয়ে দাও, তাহলেই তো তোমার আর কোনো সমস্যা থাকছে না, তোমার কেস সলভ হয়ে যাচ্ছে। কথাটা শুনে সুমিতও খুব আপসেট হয়ে পড়ে। তার আর বলার মতো কিছুই ছিল না, কারণ সে বুঝতে পেরেছিল তার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। সে আসল অপরাধীকে আইডেন্টিফাই করতে পারেনি। এদিকে মিত্তালকে এতটা আপসেট দেখে মহাদেব গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। মিত্তাল আসলে এটা ভেবে বেশি কষ্ট পাচ্ছিল যে সে জ্যাজকে বাঁচাতে পারেনি, কারণ সেই দিন জ্যাজের ব্যাকআপ দেওয়ার দায়িত্ব ছিল তার উপর, আর সে তো অজ্ঞান হয়ে পড়েছিল। এই ব্যাপারটা নিয়ে তার ভীষণ গিল্ট ফিল হচ্ছিল। তখন মহাদেব গিয়ে তাকে বলে, তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না, তুমি জ্যাজকে মারোনি, জ্যাজকে আমি খুন করেছি, আমাদের সিস্টেম খুন করেছে। আর এরকম একটা পরিণতি আমাদের সবার জীবনে আসতে চলেছে। আমরা সবাই একে একে মারা যাব, কিন্তু কারো কিচ্ছু আসবে যাবে না। সেদিন অফিস থেকে ফেরার পর আভনি আর মিত্তাল গতকালের ফায়ার স্পটের ছবিগুলো চেক করছিল। তখন একটা জুতার ছাপ দেখে মিত্তালের মনে সন্দেহ জাগে। সে আভনিকে চেক করে দেখতে বলে গতকাল ওই স্পটে মহাদেবের ডিউটি ছিল কিনা, কারণ ওই জুতাগুলো আসলে মহাদেবের ছিল। এরই মাঝে হঠাৎ মিত্তালের বস এসে তাকে ডেকে নিয়ে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ মিত্তালের মেডিকেল রিপোর্ট লোকটা পেয়ে গিয়েছিল। আর সে জেনে গিয়েছিল যে মিত্তাল শারীরিকভাবে অসুস্থ। তাই সে মিত্তালকে জানায় যদি সে 3 মাসের মধ্যে নিজেকে সুস্থ প্রমাণ না করতে পারে, তাহলে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। মিত্তাল কোনোভাবেই বিষয়টা মানতে পারছিল না। এত বছর সততার সাথে কাজ করে তাকে আজ এই প্রতিদান পেতে হবে। এসব কথা ভেবে সে অনেক আপসেট হয়ে পড়ে। সেই রাতে মহাদেব আর সে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন কথায় কথায় মহাদেব বলে, আমাদের কিছু করার নেই, আমাদের সিস্টেমটাই এরকম। আমাদের সততা, নিষ্ঠা, কষ্টের কোনো মূল্যই নেই। যখন প্রয়োজন পড়বে ব্যবহার করবে, আর যখন প্রয়োজন পড়বে না তখন ছুঁড়ে ফেলে দেবে, একটাবার ফিরেও তাকাবে না। তখন মহাদেবের কথা থেকে জানা যায় তার পরিবারের অনেকেই ফায়ার ফাইটার ছিল, আর তাদের প্রত্যেকেই ডিউটিরত অবস্থায় মারা গেছে। কিন্তু তারা কখনোই তাদের এই বলিদানের প্রাপ্য মূল্য পায়নি, প্রাপ্য সম্মান পায়নি। তো সেখান থেকে বাড়ি ফিরে মহাদেব তার পরিবারের সামনে আরতি করছিল। এরপর সে তার বাবার ছবির দিকে তাকিয়ে বলে, আমাকে আশীর্বাদ করো, আমি অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি। সবাইকে ফায়ার ফাইটারের মূল্য বোঝাবো এবার। আসলে ফায়ার ফাইটারদের সাথে প্রতিনিয়ত যে অন্যায়গুলো করা হচ্ছে,
আর তাদেরকে যেভাবে হেয় করা হয়ে থাকে এই বিষয়গুলো মহাদেব মেনে নিতে পারে না। সর্বোপরি তার পরিবারের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে এগুলো সে কিভাবে মেনে নিত, আর এই সবের কারণেই সে এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সে ভেবেছিল একের পর এক বিভিন্ন জায়গায় আগুন লাগলে হয়তো মানুষ ফায়ার ফাইটারের গুরুত্ব বুঝতে পারবে, কিন্তু তার কিছুই হয় না। তাই এবার সে বড় কিছু প্ল্যান করছিল। পরদিন আভনি নিউজ পেপার চেক করতে গিয়ে ফায়ার ফাইটারদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পায়। সেটা দেখে আভনি একটু অবাক হয়, কারণ তার জানা মতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি চলছিল না। সে কৌতূহলবশত তার কলিগের ওই ফাইলের সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মিলিয়ে দেখে। তখন একটা অদ্ভুত প্যাটার্ন তার সামনে আসে। সে দেখতে পায় গত 6 মাসে এরকম বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, আর যেদিন যেদিন এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে সেদিনই কোথাও না কোথাও আগুন লেগেছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিগুলোর সাথে কোনো না কোনোভাবে আগুনগুলো লাগা কানেক্টেড। আর যেহেতু আজকের পেপারেও বিজ্ঞপ্তিটা ছেপেছে, তার মানে আজকেও কোথাও না কোথাও আগুন লাগতে চলেছে। এই কথা ভেবে আভনি ভীষণ ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ বিষয়টা মিত্তালকে জানায়, কিন্তু সমস্যা হচ্ছে আগুনটা যে কোথায় লাগবে এটাই তো তাদের জানা ছিল না। এরই মাঝে হঠাৎ আভনি মিত্তালকে জানায় যে সেদিনকার ফায়ার স্পটে মহাদেবের ডিউটি ছিল না। সেটা শুনে মিত্তাল শিওর হয়ে যায় যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোথাও না কোথাও মহাদেবের হাত আছে। সে দৌড়ে চলে যায় মহাদেবের ইউনিটে তাকে খোঁজার জন্য, কিন্তু মহাদেব সেখানে ছিল না। তখন মহাদেবের এক টিমমেট মিত্তালকে জানায় সে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছে। এই কথা শুনে মিত্তালের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সেই দিনই সুমিতের সেই অ্যাওয়ার্ড ফাংশন ছিল। সেখানে মিত্তালের পুরো পরিবারও গিয়েছিল। মিত্তাল বুঝে যায় যে মহাদেব এবার নিশ্চয়ই অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাটাক করার প্ল্যান করছে। তাই সে তৎক্ষণাৎ অ্যাওয়ার্ড ফাংশনের লোকেশনে রওনা হয় এবং তার টিমকেও অ্যালার্ট করে দেয়, এবং তারাও একই সাথে রওনা হয়ে যায় সেই লোকেশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে মিত্তাল অনেকবার মহাদেবকে কল করে, কিন্তু সে একবারও ফোনটা রিসিভ করে না। তখন মিত্তাল বাধ্য হয়ে সুমিতকেও ফোন করে, কিন্তু দুঃখের বিষয় সুমিত সেই সময় স্টেজে ছিল বলে সেও ফোনটা রিসিভ করতে পারে না। এরই মাঝে হঠাৎ অমিয়র ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে সে গ্যালারি থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। তখনই হঠাৎ মহাদেবের সাথে তার দেখা হয়, কিন্তু মহাদেব তাকে লক্ষ্য করে না। অমিয় কৌতূহলবশত মহাদেবকে ফলো করতে শুরু করে, আর তখনই মহাদেবের রহস্য তার সামনে চলে আসে। মহাদেব সেটা বুঝতে পেরে অমিয়র হাত পা বেঁধে তাকে একটা স্টোর রুমের ভেতর আটকে রাখে। এমন সময় মিত্তাল আবারও তাকে ফোন করে। এবার সে কলটা রিসিভ করে। তখন মিত্তাল তাকে অনুরোধ করে বলে, তুমি প্লিজ এসব করো না, এতগুলো নিরীহ মানুষের অন্তত ক্ষতি করো না। কিন্তু মহাদেব তার কথায় পাত্তা দেয় না। সে বলে, আমার পরিবারও তো নিরীহ ছিল, তারা কি দোষ করেছিল? আগুনে তো তারাও মারা গেছে, কিন্তু কেউ তো কোনো উদ্যোগ নেয়নি। তবে তুমি চিন্তা করো না, যখন সরকারের ফেভারিট পুলিশ ডিপার্টমেন্টের উপর অ্যাটাক করা হবে তখন সবাই আমাদের গুরুত্ব বুঝতে পারবে। কারো না কারো তো উদ্যোগ নেওয়ার দরকার ছিল, হয়তো ঈশ্বর আমাকে এটার জন্য বেছে নিয়েছে। মিত্তাল তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন মহাদেব বলে, যদি বাঁচাতেই চাও তাহলে তোমার ছেলেকে বাঁচাও। এই কথা শুনে মিত্তাল আরও বেশি ভয় পেয়ে যায়। আসলে মহাদেব অমিয়কে কখনোই পছন্দ করত না, কারণ সে তার বাবাকে নয় মামাকে বেশি ভালোবাসত। কিন্তু মহাদেবের কাছে তার বন্ধু অর্থাৎ মিত্তাল ছিল সবসময় সুপারহিরো। যাই হোক, সে অমিয়কে আটকে রেখে বাইরে বেরিয়ে এসে একটা জায়গায় আগুন ধরিয়ে দেয়, আর দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। তখন সুমিত্রা দ্রুত গ্যালারি খালি করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু অমিয় তখনও ভেতরে আটকা পড়েছিল। তাই সুমিত আবারও ভেতরে চলে যায় তার ভাগ্নেকে বাঁচানোর জন্য। আর তখনই তার দেখা হয় মহাদেবের সাথে। সে দেখতে পায় মহাদেব নিজের গায়ে ঘি মালিশ করছে, যাতে ওই আগুনে পড়ে সে নিজেও মারা যেতে পারে। এরই মাঝে অমিয় কোনো মতে হাতের বাঁধন খুলে ওই স্টোর রুম থেকে বেরিয়ে আসে। তো অমিয় সেখান থেকে বের হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে বাইরে বেরোনোর দরজা খুঁজতে, কিন্তু সে কোথাও দরজা খুঁজে পাচ্ছিল না। সৌভাগ্যবশত ততক্ষণে মিত্তাল সেখানে পৌঁছে যায়, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ে। কিছু দূর যেতে না যেতেই অমিয়র সাথে তার দেখা হয়ে যায়, আর সে খুব কৌশলে অমিয়কে সেখান থেকে বাঁচিয়ে বের করে আনে। তবে সুমিত তখনও ভেতরে আটকা পড়েছিল, তাই মিত্তাল আবারও দৌড়ে চলে যায় ভেতরে। সেখানে গিয়ে দেখে সুমিত মহাদেবের মাথায় গান পয়েন্ট করে রেখেছে, আর মহাদেব তার হাতে একটা বম ধরে রেখেছে। মিত্তাল সুমিতকে মহাদেবকে গুলি না করার জন্য অনুরোধ করতে থাকে। এরপর সে মহাদেবকে বোঝানোর চেষ্টা করে যে তার এসব চিত ছেড়ে দেওয়া উচিত, কারণ এতে তো কারো কোনো লাভ হবে না। কিন্তু মহাদেব কারো কথায় পাত্তা দেয় না।
সে তার হাতে থাকা বমটায় আগুন লাগিয়ে দেয়। মিত্তাল তখন আর কোনো উপায় না পেয়ে সুমিতকে সেখান থেকে নিয়ে পালাতে শুরু করে। এরই মাঝে হঠাৎ ফ্লোরটা ভেঙে গেলে তারা নিচে পড়ে যায়। মিত্তাল সুমিতকে সেখান থেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সৌভাগ্যবশত ততক্ষণে তাদের টিম এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তাদের দুজনকে সুস্থ দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এমন সময় রিপোর্টাররা গিয়ে ভিড় করে মন্ত্রীর আশেপাশে। তারা মন্ত্রীকে জিজ্ঞেস করে এত বড় বিপদ থেকে বাঁচার পর তার অনুভূতি কেমন, সে এই ক্রেডিট কাকে দিতে চাচ্ছে। সে এক মুহূর্ত না ভেবেই সুমিতের নাম বলে দেয়। সে বলে দেয়, ইন্টারভিউ নিলে সুমিতের নাও, যা করেছে সেই করেছে। সাধারণত সুমিতও এসব ক্রেডিট নিতে বেশ ভালোবাসত, কিন্তু এবার সে ভিন্ন কিছু করে। সে রিপোর্টারদেরকে বলে, এবার আমি কিছু করিনি, এবার যা করেছে মিত্তাল করেছে, তাই ক্রেডিট তার পাওয়া উচিত। এই কথা বলে সে মিত্তালকে সেলুট জানায়, আর তার দেখা দেখি বাকিরাও তাকে সেলুট জানায়। সবাই তখন মিত্তালের বাহাদুরির কারণে হাততালি দিতে শুরু করে। মিত্তাল সেসব দেখে অনেক খুশি হয়ে যায়। হয়তো কোথাও না কোথাও মহাদেবের ইচ্ছাটাও পূরণ হয়েছে। এদিকে অমেয় তখন ফাইনালি বুঝতে পারে তার বাবাই আসল সুপারহিরো। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, ফায়ার ফাইটাররা তো প্রত্যেক দেশেরই একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে তাদেরকে কেন এতটা হেয় করা হবে? তারা কেন সব সময় নিচে পড়ে থাকবে, অন্যান্য ডিপার্টমেন্টের মতো সম্মান পাবে না? এর কি আদৌ কোনো লজিক আছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।